কি রে, তুই আমাকে শক্ত থাকতে বলেছিলিস না? দেখ, আমি শক্ত হয়ে আছি। আমি জানি রে, তোরা বাইরে প্রাণপাত করে দিচ্ছিস আমাকে এখান থেকে ছাড়ানোর জন্য। আমাকে এই অবস্থায় দেখতে তোদের ভালো লাগছে না জানি, কিন্তু ওই যে বললাম না, ভাগ্যে যা লেখা আছে তা তো হবেই। বল না মা, এইটা তোমার ভাগ্য হতে পারে না। আমরা আছি না, তোমার ছেলে মেয়ে, তোমার বৌমারা সবাই আছে। আমরা সবাই মিলে তোমার ভাগ্য পাল্টে দেবো মা। দেখো, ভালো সিনিয়র লয়ার, সে দেখছেন কেসটা খতিয়ে একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে মা। আচ্ছা মা, তুমি একটু ঠান্ডা মাথায় মনে করে বলার চেষ্টা করো না। এই লাস্ট কিছু দিনে এমন কিছু কি ঘটেছে যেটা তোমার মনে হয়েছে একটু হলেও অস্বাভাবিক? প্লিজ একটু মনে করে দেখো না। কারোর সাথে ঝগড়া হয়েছিল মা তোমার? কাউকে কথা শোনাওনি তো, এই স্কুলে বা অন্য কোথাও? স্কুলে না তো। একবার শুধু ওই লাবুর অবস্থা দেখে রুদ্রকে একটু কড়া ভাবে দুটো কথা বলেছিলাম, কিন্তু স্কুলে ফুলকি তো স্কুলে গেছিল। ওকে জিজ্ঞাসা কর না, আমাকে সবাই ওখানে কত ভালোবাসে, জিজ্ঞাসা কর। হ্যাঁ তো, আমি দেখেছি তো। রুদ্রকে কড়া ভাবে কথা শোনানোটা তো কোনো বিষয় নয়, তার জন্য তো কেউ তোমাকে ফাঁসাবে না। কিন্তু এমন কে আছে যে আমাদের অদৃশ্য শত্রু? মায়ের স্কুলে এমন কে থাকতে পারে? নাকি মাকে যে বিপদে ফেলেছে সে স্কুলের কেউ নয়, অন্য কেউ? কিন্তু মাকে কেউ কেন বিপদে ফেলবে? এত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট নিশ্চয়ই পাসওয়ার্ড প্রোটেক্টেড ছিল। এইভাবে এগোলে হবে না। তাহলে স্যার আপনি কিভাবে অ্যাপ্রোচ করবেন ভাবছেন? দেখুন, এটা তো ঠিক যে মাকে ফাঁসানো হচ্ছে। রোহিত, আমার মনে হয় ম্যাডামের এতদিনকার রেপুটেশন, এতদিনকার সততার সঙ্গে কাজ করা, এই লাইনেই আমাদের অ্যাপ্রোচ করতে হবে। ম্যাডামকে যে করে হোক বেল গ্র্যান্ট করাতেই হবে। তারপর একটু ইনভেস্টিগেট করা যাবে। রুদ্রদা, খুব সাবধানে থাকতে হবে, ধরা পড়ার চান্স আছে কিন্তু। বললেন যে শ্রীমতী অরুণা রায়চৌধুরী দীর্ঘদিন ধরেই নবাবগঞ্জ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষিকা। তার মানে উনি যথেষ্ট সম্মানীয়, সৎ চরিত্রের, এবং তার প্রমাণ হিসেবে আমি সমস্ত কিছু মহামান্য আদালতের কাছে পেশ করেছি। যেমন খবরের কাগজ, বিদ্যালয়ের দেওয়া সাম্মানিক, ছাত্রদের দেওয়া কার্ড, একটা কলম যেটা ওনার প্রাক্তন ছাত্রছাত্রীরা ওনাকে দিয়েছিলেন। এমন সম্মানীয় একজন শিক্ষিকাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখার কি প্রয়োজন থাকতে পারে?
আমার মক্কেল কোনো খুন করেনি এবং তার বিরুদ্ধে যেসব অভিযোগ আছে তার কোনো বাস্তব প্রমাণ নেই, তাহলে ওনার জামিন নামঞ্জুর হবে কেন? আমি আদালতের কাছে সুবিচারের আবেদন করছি এবং প্রার্থনা জানাচ্ছি যে আজই যেন ওনার জামিনের আবেদন মঞ্জুর করা হয়। এইটুকুই ধর্মাবতার। রাত্রি দেবী, আমি তো জামিন নামঞ্জুর করার মতো কোনো কারণ দেখছি না। আপনাদের কাছে কি কোনো বাস্তব কারণ আছে অরুণা দেবীকে জামিন না দেওয়ার? আছে ধর্মাবতার। আমি সেই প্রমাণ পেশ করতে চাই, আর তার জন্য আমি কিছু সাক্ষী পেশ করব। কমল, কি বলছে বলতো? কি প্রমাণ থাকতে পারে? স্যার, মা ছাড়া পাবে না কেন? উকিল কাকাবাবু তো বললো মাকে আটকে রাখা যায় না। সাক্ষী পেশ করছে না? গঞ্জে রায়চৌধুরী পরিবারের নাম ডাক আছে, ক্ষমতাও আছে। এখনো পর্যন্ত প্রশ্নপত্রের বিনিময়ে যে টাকা পয়সা নেওয়া হয়েছে তার হদিশ কিন্তু পুলিশ পায়নি। এমনও তো হতে পারে জামিন পাওয়ার পর প্রমাণ লোপাটও হতে পারে, তাই নয় কি? ধর্মাবতার, আমার পরবর্তী সাক্ষী বিকাশ আর সন্তু। তারা নিজেরা বলে দেবে এই দিদিমণি কিভাবে তাদের বুঝিয়েছে দিদিমণির নাম না তোলার জন্য। স্যার, এরপরেও আমরা হাত গুটিয়ে বসে থাকবো? এই দুটো ছেলে না মহা শয়তান, মায়ের নামে কত মিথ্যে কথা বলেছে। ঘুষি মেরে না নাক মুখ ভেঙে দিতে হয় এদের। ফুলকি, তোমাকে দোহাই, তুমি চুপ থাকো প্লিজ। বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। সুদীপ বাবু, আপনি কত বছর এই স্কুলে শিক্ষকতা করছেন? বছর 10। আপনার কি মনে হয় এই রকম জঘন্য অপরাধনার মতো মানুষ কি করতে পারেন? হ্যাঁ। এবার বলুন সেদিন কি ঘটেছিল? স্যার, এই যে সুদীপ স্যার, এই মাকে সবসময় দিদি দিদি বলে, আর দেখুন কিভাবে মিথ্যে কথা বলছে মায়ের নামে। চুপ করো, কথা বলো না, তাহলে আদালতের অবমাননা করা হবে। ম্যাডাম প্লিজ, এভাবে কাঁদবেন না। আমি আমার পুলিশি জীবনে দেখেছি বেশিরভাগ সাক্ষী বানানো বয়ান দেয়, তারা সত্যি কথা বলার সাহস করে না। এভাবে ভেঙে পড়বেন না ম্যাডাম, এতে মনে হবে আপনি দুর্বল। একটু ধৈর্য রাখুন, এটা আদালত তো। শোনো, হ্যাঁ স্যার। সব দিক খেয়াল রাখবে, আর তোমাকে যতটুকু বলা হচ্ছে ততটুকুই মন দিয়ে করো, ঠিক আছে? ওকে স্যার। সব কেমন যেন গুলিয়ে যাচ্ছে। কি তদন্ত হচ্ছে? আর কেই বা তদন্ত করছে?
কে জানে বাবা, কে তদন্ত করছে। ধ্যাৎ, এই জন্যই পুলিশের কাজ ভাল লাগে না আমার। নেহাত পারমিতার খুড় শাশুড়ি, পরিবারটাও ভালো, সেই জন্যই তো এত অস্বস্তি হচ্ছে। ফুলকি, এসো আমরা মায়ের সাথে দেখা করি। ভাই একটু এদিকে শোনো। তোমরা কাকির কাছে যাও, আমি অংশুর সাথে একটু এই কেসটার বিষয়ে কথা বলবো। কি হতে চলেছে সে বিষয়ে একটা আন্দাজ থাকা দরকার, না হলে না ধানুর স্যারও কিচ্ছু করতে পারবে না। বৌদি, আমার না সিরিয়াসলি মনে হচ্ছে আমাদের পরিবারের ওপর কোনো অভিশাপ টভিশাপ আছে। তাহলে তুমি দেখো, আমি আমার মা, আমরা তো খালি সারা জীবন নিজেদের কাজটুকু সৎভাবে করতে চেয়েছি, তাই না? কিন্তু সেটা হবার নয়। ভাই, অংশু কিন্তু খুব সৎ ছেলে ছিল, যদিও আমি অনেক বছর আগের কথা বলছি। আমার না কেন জানি না মনে হচ্ছে ও কোনো একটা চাপের মধ্যে আছে। দেখছি, আমি জিজ্ঞেস করছি, তুমি কাকির কাছে যাও। আমাকে এই ইনভেস্টিগেশনে ইনভলভ করা হচ্ছে না, অথচ এখানকার ওসি বলছে তদন্ত চলছে, ইনভেস্টিগেশন হচ্ছে। বুঝতে পারছি না কি হচ্ছে। দেখো পারমিতা, আমি যদি কোনোভাবে এই ইনভেস্টিগেশনে জড়িয়ে থাকতাম, তাহলে এতটুকু আন্দাজ করতে পারতাম যে এই কেসটা কোন দিকে যাচ্ছে না যাচ্ছে। আচ্ছা তুমি বলো না, তোমার শ্বশুর বাড়ির লোকজন তারা তো যথেষ্ট ক্ষমতাশালী, তারা কিছু করতে পারছে না কেন? হয়তো পারমিতা, তুমি আমার কাছে কিছু চেয়েছো আর আমি সেটা দিতে পারিনি, এরকমটা কি কোনোদিনও ঘটেছে? আমিও দাদাভাইকে বকে দিলাম এসে, নিশ্চয় দিদিও বকেছে। ওদিকে দাদাভাইকে তো কেউ কিছু করতেই দিচ্ছে না। মানুষটা কিন্তু মন্দ না। দিদি, মিসেস মজুমদার, আদালত আপনাকে অরুণা দেবীর জামিন নামঞ্জুর করার জন্য আদালতে বাস্তব প্রমাণ পেশ করতে বলেছিল। বাদীপক্ষের তরফ থেকে আপনি কি প্রমাণ পেশ করতে চাইছেন বলুন। তোমার কি মিথ্যে প্রমাণ জোগাড় করেছে বলতো? ঈশ্বর জানেন, তুই জানিস বাড়ির সকলেই আসতে চেয়েছিল, আমি আটকেছি। কি না কি ভার্ডিক্ট হবে কে জানে। জেঠুমনি পুরো ভেঙে পড়েছে রে। সে কি আর আমি জানি না। এ কি, এ তো ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস। ব্যাংক ডিটেলস? কিন্তু কার? এসব কি হচ্ছে বলুন তো স্যার? এটা কার? অরুণা রায়চৌধুরীর? হ্যাঁ ধর্মাবতার, কিন্তু এই অ্যাকাউন্টে কোনো টাকা নেই। অরুণা দেবী মাসখানেক আগে এই অ্যাকাউন্টটা খুলেছিলেন। মিস্টার ব্যানার্জি, আপনি এই অ্যাকাউন্ট সম্পর্কে কোনো তথ্য দিতে পারেন? ম্যাডাম, আপনি কি এই অ্যাকাউন্টের ব্যাপারে কিছু বলবেন? হ্যাঁ, আমি একটা অ্যাকাউন্ট খুলেছিলাম। আমার স্কুলের আরো অনেকেই খুলেছিলেন। আসলে আমি ভেবেছিলাম যে মাইনে থেকে কিছু কিছু টাকা আমি আমার মেয়ের বিয়ের জন্য জমাবো। কিন্তু কেন? তাতে কি কোনো অন্যায় হয়েছে? ধর্মাবতার, এই পয়েন্টটা নোট করার অনুরোধ করছি। অরুণা দেবী তার মেয়ের বিয়ের জন্য টাকা জমানোর তাগিদ অনুভব করেছিলেন, তাই তিনি অ্যাকাউন্ট খুলেছিলেন। অথচ মাস মাইনে পাওয়ার পরও একটি টাকাও তিনি ব্যাংকের অ্যাকাউন্টে ফেলেননি।
হঠাৎ কেন কেন ধর্মাবতার উনি একটা অ্যাকাউন্ট খুলতে গেলেন? আমার প্রিয় উকিল মহাশয় বোধহয় ভুলে যাচ্ছেন যে এটা কোনো বাস্তব প্রমাণ নয়। একটা মানুষ একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতেই পারে, 100% পারে, কিন্তু একটা প্রশ্নপত্র ফাঁসের এত বড় চক্রান্তের আগে একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলা কি ইঙ্গিতপূর্ণ নয়? না। অর্ডার অর্ডার অর্ডার। রাত্রি দেবী, আপনি হাওয়ায় তীর চালাবেন না, আপনি বাস্তব প্রমাণ দিন। অরুণা দেবীর বিরুদ্ধে প্রশ্নপত্র ফাঁস করে টাকা নেওয়ার যে অভিযোগ করেছেন, সেই টাকার কোনো সন্ধান পাওয়া গেছে কি? টাকার সন্ধান কোনোদিনই পাওয়া যাবে না ধর্মপাতে। কারণ টাকাটা মা কোনোদিনই নেয়নি, সব অভিযোগ মিথ্যে। পল্লব রায় চৌধুরীর ছাতা এদের মাথায় না থাকলে এদের এত সাহস হতো? That's all, ধর্মাবতী। ফুলকি আর পিয়াল মিলে এটা কি করলো তামাল? এত বড় বোকামি করলো এরা, কিচ্ছু বুঝতে পারছি না জানিস তো। দা ভাই, ফুলকিকে এক্ষুনি এখানে এনে বসা, ও অ্যারেস্ট হতে পারে কিন্তু। কি বলছিস? ইচ্ছে করছে তোমার কান দুটো টেনে ছিঁড়ে দিই। যাক, ফুলকি তাহলে নিজেই নিজের কবরটা খুললো। আর পিয়াল, তুই এত বড় বোকামি কি করে করলি? দা ভাই, আমি ফুলকিকে বারণ করেছিলাম। ও তো চুপ কর, চুপ কর। আরে স্যার, ওদেরকে কেউ জোর করে। শাট আপ ফুলকি। অর্ডার অর্ডার অর্ডার। এই আদালত অরুণা রায় চৌধুরীর জামিনের আবেদন নামঞ্জুর করছে। সেই সঙ্গে বিবাদী পক্ষকে সাবধান করছে, হিংসার আশ্রয় নিয়ে বাদী পক্ষের সাক্ষীকে মিথ্যা বলায় প্ররোচনা দেওয়া আইনত অপরাধ। বিবাদী পক্ষের ফুলকি রায়চৌধুরীর বিরুদ্ধে হিংসা প্রয়োগের যে অভিযোগ উঠেছে তার তদন্ত হবে। সেই সঙ্গে আদালত ফুলকি রায়চৌধুরীকে পুলিশি হেফাজতে নেওয়ার নির্দেশ দিচ্ছে। সেই সঙ্গে পিয়াল রায়চৌধুরীকে সাবধান করছে, পরবর্তী শুনানির আগে স্টেট ভার্সেস অরুণা রায়চৌধুরী মামলার যথেষ্ট সাক্ষ্য প্রমাণ জোগাড় করতে হবে। সেই সঙ্গে পুলিশি তদন্তের রিপোর্ট পেশ করার নির্দেশ দেওয়া হচ্ছে। আজকের শুনানি এখানেই শেষ হল। ছি 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 ছি, ব্যাপারটা খুবই খারাপ হয়েছে ধনশ্রী, খুব খারাপ। আরে ফুলকি একটা বাচ্চা মেয়ে, ওকে এই ছেলে মানুষটা করতে দেওয়াই উচিত হয়নি। যাকে শোনো, তুমি তোমার দাদাকে এনে ঘরে বসাও। দাদাকে কেন স্যার? দাদাকে কেন? দেখো, তোমার দাদা যেরকম ভেঙে পড়েছেন, তাতে প্রতিপক্ষের সামনে উনি যাতে বেশি কথা না বলে ফেলেন। আসলে মাথার ঠিক নেই তো, অনেক গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসতে পারে, যেগুলো সরকারি উকিল ব্যবহার করতে পারে অরুণা ম্যাডামের এগেইনস্টে। যাকে তুমি এদিকটা দেখো, আমি দেখি পরের হিয়ারিং ডেটটা কত তাড়াতাড়ি পাওয়া যায়। হ্যাঁ স্যার। কেসের কি নেক্সট ডেট পাওয়া গেছে? আরো কিছুদিন সময় লাগবে। এই এক্ষুনি মানে বুঝতেই তো পারছেন। দেখো ধানু দিদি, মা কালী চাইলে মা ঠিক তাড়াতাড়ি ছাড়া পাবে। জয় মা কালী। থানু, এই মেয়েটাকে বল মা কালীর দোহাই দিয়ে যেন নিজে কোনো সর্দারি না করতে চায়, নাহলে এবার আর রক্ষে থাকবে না। ফুলকি ভাই কিন্তু একদম ঠিক কথা বলেছে, তুমি ভালো করতে গিয়ে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে দিও না। হ্যাঁ না না দিদি, ফুলকি দাস কি অত বোকা নাকি? হ্যাঁ, একবার ঠকে গেছে সেটা ঠিক,
কিন্তু জানো তো, নিজেদের মুখটা ঢেকে নিলেই ভালো হতো। তাহলে ওই দুটো ছেলে দেখতেও পারতো না, আর না দেখলে বলতেও পারতো না যে আমরা মানে মায়ের পক্ষের লোকরা সাক্ষীদেরকে মারধর করেছে, তাই না? মানে আমার সিরিয়াসলি আর কিছু বলার নেই। এই মেয়ে যা ডেঞ্জারাস, ওর জন্য এটাই উপযুক্ত জায়গা। গুড জব। এট লাস্ট আমরা কিছু করতে পারলাম, কি বলিস? কি হয়েছে শালিনী? রোহিত দা ওই ফুলকি জেলে গেছে বলে তোমাকে কিছু কথা শুনিয়েছে, তাই তো? তাতে কি কি হয়ে গেছে? আরে বাবা, আমরা তো চেয়েছিলাম যাতে ফুলকি জেলে যায়। ফুলকি এখন হাজতে, ব্যাস আমাদের কাজ তো হয়ে গেছে। ঈশিতা, তুমি ওখানে ছিলে না। ফুলকি হঠাৎ করে আমাকে একটা চ্যালেঞ্জ দিল, যেটার কোনো কারণই না না, একেবারেই কোনো কারণ নেই তা নিশ্চয়ই নয়। তুমি নিশ্চয়ই তোমার মুখের হাসিটা চেপে রাখতে পারো। হয় হয়, এরকম হয়, ইটস ওকে। কিন্তু দেখো শালিনী, আমরা এত চেষ্টা চরিত্র করে একটু হলেও জয়লাভ করলাম, তুমি এখন এইসব ভাববে? তোমার এখন কি ভাবা উচিত? যে রায়চৌধুরীর বাড়িতে হাহাকার পড়ে গেছে, রোহিত তর পাচ্ছে, মাসে মুখ লুকোচ্ছেন, অরুণা দিদিমণি আর ফুলকি দাস একসাথে জেল হাজতে বসে আছে। এগুলো ভাবো, দেখবে আনন্দ হবে। আরে এনজয় করো, সেলিব্রেট করো, যাও যাও, বসো বসো। এই যে রিকি ম্যাডাম প্রথমবার ড্রিঙ্ক করছেন, সাবধানে, বুঝতে পেরেছেন? রুদ্রদা ঠিকই থাকবে, তুমি ভয় দেখাচ্ছ কেন? রিকি ফার্স্ট টাইম, এটা রিকি এনজয় করবে। হ্যাঁ একদম। আচ্ছা, টার্ন অন সাম মিউজিক। কোনোভাবে যদি ওদের একটু সাহায্য করতে পারতাম। কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। এদিকে ওসি স্যার সারাক্ষণ বলে যাচ্ছেন যে তদন্ত চলছে, ইনভেস্টিগেশন হচ্ছে, কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। আমি না এরকম সমস্যায় কোনোদিনও পড়িনি। আসবো? তুমি পারমিতা, তুমি তো ওদের সঙ্গে বেরিয়ে গেছিলে, কোনো বিপদ হয়েছে নাকি? বিপদ আবার জিজ্ঞেস করছো? পারমিতা, আমি জানি তুমি আমার উপর খুব রেগে আছো। কোনোদিনও যদি সুযোগ পাই না, আমি তোমাকে বলবো কি অবস্থা হচ্ছে আমার এই পুলিশের কাজ করতে করতে। এটা তোমার? আমার মানে এটা এখনো বিয়ে করোনি নিশ্চয়? তুমি জানলে কি করে? দেখেই বোঝা যায় এখনো সেই ছন্ন ছাড়া ভাবটা আছে। ছন্ন ছাড়া ভাব এখনো? তা আগেও ছিল নাকি? নিজে জানো না সেটা? হ্যাঁ হ্যাঁ, মানে তোমার মতো তো এত বড় ফ্যামিলি আমার কখনো ছিল না, আর অনেক জায়গায় ট্রান্সফারও হয়েছি। বুঝতে পেরেছি। চিকেনটা রাখা রইল, খেয়ে নিও, আমি চললাম। হ্যাঁ, আর কাকি আর ফুলকির একটু খেয়াল রেখো প্লিজ। সেই গন্ধ কলেজে পড়ার সময় প্রায় এই চিকেনটা বানিয়ে। মায়ের স্কুলের সবাই, ওই সুদীপ স্যার, সমীরণ বাবু, এমনকি মায়ের ছাত্ররা পর্যন্ত মায়ের দিকে আঙুল তুলছে। অথচ অথচ দুদিন আগে না ছবিটা পুরো অন্যরকম ছিল, বিশ্বাস করো জেঠুমনি। হঠাৎ করে যে কি হলো আমি
এদিকে আমাদের আমাদের উকিল মনে করছেন যে কোন একজন প্রভাবশালী ব্যক্তি রয়েছেন যে মাকে ফাঁসাবার চেষ্টা করছে। এখন তাই ভাবছিলাম জেঠুমনি, একটাবার কি তুমি ওপর মহলে যোগাযোগ করে দেখবে, মানে ফুলকি মা এরা বিলটা যেন পায় অন্তত। তার মধ্যে ফুলকিটা এমন একটা বোকামি করে বসলো না বাবা। না মা না, ফুলকির কোনো দোষ নেই। ওর কি দোষ বলো তো? ও যে অরুণাকে বড্ড ভালোবাসে মা, বড্ড ভালোবাসে। জানতাম আমি এই ঘরেই পাবো তোমাকে। শোনো মাস্টারমশাই, অনেক হয়েছে, এই সমস্ত পরোপকার ছাড়ো তো এবার। লোকে তো বাইরে তোমার নামে ছিছি করছে, ভাবছে তুমিও আছো এই মেজ বউয়ের সঙ্গে। দেখো দেখো, তুমি একজন নামকরা নেতা এই অঞ্চলের, তোমার একটা ভাবমূর্তি রয়েছে। আর কতবার মেজ বউ আর তার ছেলের জন্য তুমি গায়ে কাদা মাখবে বলো তো? কতবার? দোহাই হৈমন্তী, দোহাই, রাত দুপুরে অশান্তি করো না, ভালো লাগছে না। রোহিত, কাল সকালে আমি কলকাতা যাব, তুই চিন্তা করিস না। না না, তুমি কোথাও যাবে না, আমি তোমাকে কোথাও যেতে দেব না। আর তুমি যদি আমার নিষেধ না শুনে কোথাও যাও, তাহলে কিন্তু তুমি আমার মরা মুখ দেখবে। এই আমি তোমাকে বলে দিলাম। হৈমন্তী, কি? আরে হৈমন্তী, তুমি যদি আমার নিষেধ না শুনে কোথাও যাও, তাহলে কিন্তু তুমি আমার মরা মুখ দেখবে। আচ্ছা পারমিতা, তোমার শাশুড়িকে এখন এইসব কথাগুলো না বলে চলছিল না? বাবা তুমি ছেড়ে দাও বড় ভাই, যা করার তুমিই করো, বুঝলে? কাকির কানে যদি এই কথাগুলো যায়, কাকি বলবে আমি হাজতে পৌঁছবো, কিন্তু এত বড় সর্বনাশ হতে দেব না। ছাড়ো তো পারমিতা, যত সব কুসংস্কার। না জেঠুমনি, বৌদি ঠিক কথাই বলছে গো। এমনিতেই অনেক বিপদের মধ্যে আছি আমরা, তার মধ্যে আর বিপদ বাড়িও না গো। মানে তলে তলে ওদের ষাট থাকা সম্ভব, তাই বলছিস তো? কি করতে হবে বল? নজর রাখতে হবে, বিকাশ আর সন্তুর ওপর নজর রাখতে হবে। ওরা কোথায় যায়, কি করে, কাদের সাথে মেশে, পারবে? পিয়াল দাদা, তুমি মানিক দাদা আর রণ দাদাকে সাথে নাও, গোপনে চোখ রাখবে। আমি জানি তুমি আমার জন্য অনেক বকা খেয়েছো, কিন্তু এই একটা উপায় আমার মাথায় এসেছে। আমি তো এখানে আটকা, বলো? তুমি আর ভম্বলদাই পারবে এই কাজটা করতে। ভম্বলদা, দেখো পিয়াল দাদা যেন কোনো বিপদে না পড়ে। ওসব নিয়ে তোকে চিন্তা করতে হবে না, আমি তো আছি। কি পিয়াল বাবু পারবে তো নজরদারি করতে? ভম্বলদা, মেজো জেঠি আর ফুলকির এই অবস্থা চোখে থাকার পর না কি করে বলি বলো? আচ্ছা ফুলকি, এখানেই থাকা, এখানেই শোয়া, এখানেই খাওয়া, সব? হ্যাঁ গো, এই জায়গা থেকে বেরোনো বারণ। আমি আমাকে নিয়ে ভাবছিলাম, যদি আমি মায়ের হয়ে সাজা কাটতে পারতাম তাহলে চিন্তা ছিল না, কিন্তু সেটা তো হওয়ার নয়, বলো? কিন্তু এর জন্য প্রমাণ জোগাড় করতে হবে, আর প্রমাণটা আজ রাত্রের মধ্যেই জোগাড় করতে হবে। কারণ বড় দারোগা বাবু যেভাবে বকাঝকা করে গেলেন, তাতে তো মনে হলো কাল থেকে উনি নিজেই গারদের সামনে বসে পাহারা দেবেন। আজ রাত্রে আমাকে বেরোতে হবে। পিয়াল দাদার সাথে কোনো সলা পরামর্শই তো করতে পারলাম না। দাঁড়াও 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 দাঁড়াও, কি বলছোটা? কি বেরোতে হবে মানে কি? মানে লক আপ থেকে বেরোবো, বাইরে যাব, আবার ফিরে আসবো। যতক্ষণ থাকবো না ততক্ষণ কেউ একজন চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকবে। এসব বলছিস তুই? না 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 না, এইসব কাজে খুব ঝুঁকি, ও অংশমান বিপদে পড়ে যাবে ফুলকি। আরে বাবা, কারোর বিপদ হবে না মা। আর মাঝরাতে তো দাদা ভাইয়ের স্যার আর থানায় আসবে না। মা তুমি বুঝতে পারছো না, আমি না বেরোলে কিচ্ছু করতে পারবো না।
ও মালতী মাসি, তুমি একটু বোঝাও না গো। তোমার মাথাটা না একেবারে গেছে। আচ্ছা, থানায় তো অন্যান্য সব কনস্টেবলরা থাকবে, তারাই তো স্যারকে জানিয়ে দেবে। আচ্ছা, বেরোনোর অন্য কোনো রাস্তা নেই? যেমন ধরো পাইপ টাইপ বা ঘোরানো সিঁড়ি বা কোনো গোপন দরজা? হ্যাঁ আছে তো, 5 নম্বর গারদে পাশ দিয়ে পেছনের ঘোরানো সিঁড়ির মুখে পড়া যায়। কি? আমরা অনেক দিন ধরে যাতায়াত করি কিনা স্যার? দাদা ভাই, তুমি তোমার বোনের জন্য এইটুকু করবে না গো? আজ রাত্রে ঘন্টা তিনেকের জন্য সব আমার মাকে নির্দোষ প্রমাণ করার জন্য বলছি গো। আমার মা বরাবর মাথা উঁচু করে বেঁচেছে। আজ এই বয়সে এত বড় অসম্মানটা কি করে মা মেনে নেবে বলো তো? এই যে বড় দারোগা বাবু সবার সামনে তোমায় এত অসম্মান করে গেল, তোমার কেমন লাগলো বলো তো? মান সম্মান না থাকলে মরে যাওয়াই ভালো। ফুলকিদা সেটা বরাবর মন থেকে বিশ্বাস করে। বোনের মান সম্মানটুকু বাঁচিয়ে দাও দাদা, বাঁচিয়ে দাও। আমি যেটা বলছি মন দিয়ে শুনবে, হ্যাঁ? আমি কিন্তু অনেক বড় ঝুঁকি নিয়ে কয়েক ঘন্টার জন্য তোমাকে বের হতে দিচ্ছি, বুঝলে? বুঝতে পারছো তো কি বলছি আমি? দাদা ভাই, তুমি এত ঘামছো কেন বলো তো? আরে আমার তো এটা করা উচিত নয়, তাই না? দাদা ভাই, তোমার এই সাহায্যটা আমি সারা জীবন মনে রাখবো। ফুলকি, তুমি সূর্য ওঠার আগে ফিরে আসতে পারবে তো? ফুলকি, আমি বলি কি, ছেড়ে দে, বুঝলি তো? যদি তুই ধরা পড়ে যাস বা কোনো বিপদ হয়, কি দরকার? তার থেকে শোন না, রোহিত যখন দেখা করতে আসবে না, তুই কি জানিস না জানিস সব ওকে বল, ও কিছু একটা করবে। বা ধানুষ স্যার, উনি তো আমাদের উকিল, উনি কিছু একটা করবেন। আন্টি, সেই সময় বোধহয় পাবেন না। কালই ডেট পড়েছে, একটু আগে মেসেজ পেয়েছি। ওসি স্যার সেটা বলতে এখানে এসেছিলেন, এসে রাউন্ডে এসে গেলেন আর ফুলকির বন্ধুদের দেখে ফেললেন। আমি না এত বড় ঝুঁকি কোনোদিনও নিইনি আগে। দাদা, তুমি এত ভয় পাচ্ছ কেন বলো তো? ফুলকি দাস যখন বলেছে সূর্য ওঠার আগে ফিরে আসবে, তখন ঠিক ফিরে আসবে। আরে বাবা, সত্যের জন্য এইটুকু ঝুঁকি তো নিতেই হবে, তাই না মা? আর দাদা ভাই, তুমি তো পুলিশ, তুমি যদি সত্যের জন্য না দাঁড়াও তাহলে কে দাঁড়াবে? মা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মা, তুমি আশীর্বাদ করো যাতে আমি তোমায় নির্দোষ প্রমাণ করতে পারি। কালকে তুমি আর আমি মাথা উঁচু করে বাড়ি ফিরবো। দাদা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা সাহায্যের প্রয়োজন। আমি রোহিত রায়চৌধুরী, আমরা নবগঞ্জ থেকে এসেছি। আপনি কাইন্ডলি একটু এটা চেক করে বলতে পারবেন, এই 4টে ছেলে এরা এখানে এসেছে? সরি স্যার, আমি একটু আগে এসেছি ডিউটিতে নাইট শিফটে। ম্যাডাম, কাইন্ডলি একটু রেকর্ড চেক করে বলুন না, আপনারা তো সবার ফটো আইডেন্টিটি নেন না? ঠিক আছে, একটু দাঁড়ান স্যার, আমি সিনিয়র কাউকে ডাকছি, কারণ অতিথিদের ব্যাপারে কিছু বলা আমাদের নিয়ম নেই। অতিথি? অতিথি কোথায়? ওরা তো ভাই, স্যারের ভাই আর তার বন্ধুরা। ভাইরা না বাড়ি থেকে না বলে চলে এসেছে, আর ওদিকে বাড়িতে একজন হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। স্যার, আপনি বলুন না দিদিকে সবটা খুলে, তাহলে হয়তো দিদি আমাদের সাহায্য করবে। বলুন বলুন দিদি, আমরা সত্যি কথা বলছি। না আসলে হ্যাঁ, ইন্স্যুরেন্সের কার্ডটা না ভাইয়ের কাছে রয়ে গেছে। অনেকক্ষণ ধরে ফোন করছি, ফোন তুলছে না। আমরা অনেক খোঁজ খবর নিয়ে এখানে এলাম। ম্যাডাম, হাতে একদম সময় নেই, আপনি প্লিজ একটু হেল্প করে দিন না। খালি কার্ডটা নেবো, আমরা বেরিয়ে যাবো, ব্যাস, তার বেশি আর কিচ্ছু না। 1 মিনিট। হ্যাঁ, রুম নাম্বার 203। ধন্যবাদ দিদি, অনেক উপকার করলেন। স্যার চলুন। আস্তে আস্তে ফুলকি, আস্তে আস্তে, পড়ে যাবে তো। আগে নিজের মাথা ঠান্ডা করো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। স্যার, এই তো এই ঘরটায় 1 মিনিট। ভাবতেই পারছি না রে,
টাকা থাকলে এত মস্তি করা যায়। প্রথমে তো বেটা খুব বলছিল ধরা পড়ে যাব এসব অন্যায় কাজ করব না। কিরে পারতি সেটা মূল্যর করতে, কাজটাই না করলে? কিন্তু ভাই তোদেরকে অনেক মার খেতে হয়েছে। হ্যাঁ ধুস, মার তো আমরা এমনিতেও খাই, এ তো টাকার জন্য মার খাওয়া। স্যার এবার দরজা ভেঙে ভেতরে ঢুকি। দরজা কেন ভাঙবো? পারে আপনি হলেন নামকরা বক্সার আর আমি হলাম আমি কিছু না, কিন্তু আমিও তো হব, আমিও তো একদিন নামকরা বক্সার হব। আমি নাম করা বক্সার বলে একটা রিসর্টে এসে দরজা ভেঙে দেবো? ফুলকি সব আজব আজব বুদ্ধি তোমার মাথায় আসে কথা থেকে? একটু আগে রিসেপশনে কি গল্প দিলে, যদি ধরা পড়ে যেতে তাহলে কি হতো? পড়তাম না, আমরা তো একটা ভালো কাজ করতে এসেছি, মাকালি ঠিক বাঁচিয়ে নিত। আচ্ছা বেশ, ফুলকি দাসের মাথা থেকে আজব আজব বুদ্ধি বেরোয় তো, তাহলে আপনি কি বুদ্ধি বের করেছেন একটু বলুন। এই শোন, রেস্টুরেন্টে গিয়ে বিরিয়ানি খেয়েছি, চ। হ্যাঁ হ্যাঁ চ। ফুলকি, আমাকে এই ঘরে ঢুকতে হবে। দেখো ছেলেগুলো তো রাতে এখানে থাকবে বলেই ঘর নিয়েছে। রাতে ওদের গল্প আড্ডার মধ্যে দিয়ে ওদের পুরো প্ল্যানটা বেরিয়ে আসতে পারে, তাই না? স্যার আপনি আমার সঙ্গে পরামর্শ করছেন? করবো না? তুমি লকআপ থেকে এত কাণ্ড করে আমার মাকে নির্দোষ প্রমাণ করার জন্য এসেছো, আর তোমার সাথে কনসাল্ট করবো না? স্যার এবার আপনি ঘরের ভেতরে কি করে ঢুকবেন এর জন্য বলেছিলাম। না 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 না, ফুলকি দরজা ভাঙাটাই একমাত্র সলিউশন নয়। ভাবো না, অন্য কোনো একটা আইডিয়া ভাবো। মাকালি কিছু তো করো, প্রথমবার স্যার আমাকে কিছু করতে বলেছে, স্যারের জন্য ভরসা করেছে। মাকালি মাকালি জয় মাকালি জয় মাকালি জয় মাকালি জয় মাকালি। কি করে বুঝবো স্যারের ভিডিও তোলা কখন হয়ে যাবে? তখন তো কথাটা শেষই করতে পারলাম না। যাই শুনি কি আলোচনা হচ্ছে। বেচারা ম্যাডাম বুঝতেই পারলো না কিভাবে ওনার ফোন থেকে সব প্রশ্নপত্র লিক হয়ে গেল। আমরা যে ওনার ফোনে একটা অ্যাপ ইনস্টল করে দিয়েছিলাম, যার জন্য ওনার ফোন থেকে সব তথ্য অন্য ফোনে চলে গেল, উনি সেটা বুঝতেই পারলেন না। আরে ধুর, অত শত বুঝবে কি করে? আমরা চারজনে একই দলে একই সঙ্গে প্ল্যান করে ওনাকে ফাঁসিয়েছি, এটাই বোঝেনি। তার ওপর নাকি ফোনের কারসাজি, বুঝবে? ছাড় তো। বেশি আলোচনা করিস না, দেয়ালেরও কান আছে। তুই জানিস এর মধ্যে সিকিউরিটি স্যারও জড়িয়ে আছে। দেখলি না আমাদের কথা শুনে কিভাবে ম্যামকে কোণঠাসা করে দিল? আমি নিশ্চিত সে ওই দলেই আছে, এটা উনিই করিয়েছেন। আরে বাস, ঠিক বলেছিস তো, আমারও মনে হয়েছে এটা। এত বড় শয়তানি করেছে সবাই। স্যার নিশ্চয়ই ভিডিও তুলে নিয়েছে, স্যারকে বের করে আনতে হবে। এবার দেখো ফুলকি দাস কি করে। যথেষ্ট প্রমাণ পেয়ে গেছি। হিয়ারিং এর সময় এই ভিডিওটাই কোর্টে জমা করব। সত্যি মা কত বড় ষড়যন্ত্রের শিকার হয়েছে। ফুলকি দাস এবার কিছু ভাবে আমাকে বের করতে পারলে হয়।
তোর বাবা, বাপি যে কেন ওই ছেলেগুলোকে এখানে এসে মস্তি করার পারমিশন দিল কে জানে। দাদা জানতে পারলে তো আমাকে যাতা শোনাবে। উঠে আসো, উঠে আসো, উঠে আসো। এটা ফুলকিকে দেখলাম না, কিন্তু ও এখানে কি করছে? ও তো হাজতে থাকার কথা। এখনো আসেনি না? আমি তো কাউকে ফোনও করতে পারবো না, জানাজানি হয়ে যেতে পারে। আন্টি, আন্টি কি করবো বলুন তো? আমার তো মাথায় কিছুই ঢুকছে না। আসলে ফুলকিকে এখান থেকে বেরোতে দেওয়াই ঠিক হয়নি, জানো তো অংশ। ও আমার যে কি ভয় লাগছে না। আসলে কি বলতো, আমাকে নির্দোষ প্রমাণ করার জন্য না মেয়েটা মরিয়া হয়ে উঠেছে, জানো তো। কারো কোনো কথাই কানে তুলছে না। অংশ, বাইরে যদি মেয়েটা কোনো বিপদে পড়ে, আমার সত্যি খুব ভয় করছে। অংশ, আমার না তোমার জন্য খুব খারাপ লাগছে, জানো তো। আমাদের উপকার করতে গিয়ে শুধু শুধু কত বড় সমস্যায় পড়ে গেলে বলো তো তুমি। আন্টি, আমার না শরীরটা কেমন কেমন করছে, বুকটা কেমন ধুকধুক করছে। না না, তুমি চিন্তা করো না তো। চিন্তা করো না বলে তো চিন্তা বন্ধ করা যায় না আন্টি। ফুলকি যদি সময় মতো লকআপে না ফেরে, আমার যে কি হতে চলেছে আমি নিজেও জানি না। আন্টি, আন্টি, এটা এই লকআপের ডুপ্লিকেট চাবি, বুঝলেন? বুঝতে পারলেন না? আমি বলছি, মানে ভাগ্য যদি সহায় হয়, ফুলকি যদি ফিরে আসে সময় মতো, আর সেই সময় যদি আমি না থাকি, তাহলে আপনি এই চাবিটা দিয়ে এই লকআপের তালাটা খুলে ফুলকিকে ভেতরে ঢুকিয়ে নেবেন, কেমন? জানাজানি যাতে কোনোভাবে না হয়, তাহলে কিন্তু আমি। বুঝতে পেরেছেন তো আন্টি? এই নিন, সাবধানে। বুঝতে পেরেছেন তো? জামাইবাবু, আপনি? সে কি রুদ্র, তুমি তো লাবুকে নিয়ে বাইরে গিয়েছিলে, তুমি কবে ফিরলে বলো তো? আর এখানে কি হচ্ছে দেখো না, এত রাতে এত চেঁচামেচি কিসের থানায়? মেজো কাকি, আমি একটা খবর পেয়ে একটু উত্তেজিত হয়ে এসেছিলাম, তো তাই একটু চেঁচামেচি। মানে তোমরা ঠিক আছো তো দুজনে? কাল তো হিয়ারিং, সেই খবরটা পেয়ে আমি আর লাবণ্য ঠিক থাকতে পারলাম না, চলে এলাম আর কি। আমাকে আগে কেউ বলেনি, আই এম ভেরি সরি। আমি যা দেখছি ফুলকি তো ঠিকই আছে, তাহলে তো ঠিকই আছে। কি কাণ্ড হয়ে গেল, তাই না? বড় বাজে কাণ্ড হলো। ফুলকি দাস ঠিক নেই এমন কিছু ভেবেছিলেন জামাইবাবু? তাই বুঝি চেঁচামেচি করছিলেন? হাজত থেকে কে আর কোথায় যাবে বলুন? হ্যাঁ, সেটাই। আমি আসলে একটু টেনশনে। যাকে, তোমরা ঠিক আছো, এটাই বড় ব্যাপার। আমি চলে এসেছি, এখন আর কোনো চিন্তা নেই, সব ঠিক হয়ে যাবে। এখন অনেক রাত হয়ে গেছে, আমি আজকে চলি, কেমন? ধানু এতটা কনফিডেন্টলি কি করে বলছে ঈশিতা? সেটাই তো বুঝতে পারছি না শালিনী। আচ্ছা, মেজমার ফুলকির পরে কি কোনো প্রমাণ জোগাড় হয়েছে? আমার কিন্তু সেটা মনে হয় না ঈশিতা দি। তাহলে দাদা অন্তত কিছু আমাদের বলতো, ও কিন্তু কিছু বলেনি।
সেও ঠিক। জেঠুমনি বলছি, দা ভাই এলো না এখনো? রোহিত তো মন্দিরে গেছে রে, আমায় তো বললো সময় মতো চলে আসবে। দা ভাইয়ের আজকে এখানে আসাটা খুব ইম্পর্টেন্ট জানো তো, মানে এই কেসটার জন্য। ঠিক আছে, চলে আসবে, হয়তো একটু লেট হচ্ছে। কি করে বোঝাবো সবাইকে? সবকিছু নির্ভর করছে দা ভাইয়ের কাছে থাকা ওই এভিডেন্সের ওপর। দা ভাই যে কেন আজই মন্দিরে যেতে গেল, কখন আসবে কি জানে। আচ্ছা দাঁড়া, আমি রোহিতকে একটা ফোন করে দেখি, দাঁড়া। হ্যাঁ, রিং হচ্ছে। করুণা, ঈশ্বর যদি সত্যি মাথার উপর থেকে থাকেন তাহলে এই বদনামের ভাগিদার হয়ে তোমাকে আর বেশি দিন থাকতে হবে না। তুমি আমায় ভুল বোঝোনি তো জেঠুমনি? ব্যাস তাহলেই হলো। জানো তো, আমি মা কালীকে বলেছি মা যেন আজকে এখান থেকে ছাড়া পেয়ে যায়, আর মা কালী যেন মাকে আর কষ্ট না দেয় কোনোদিনও। করুণা, দেখেছ তোর মনটা যেন চিরকাল এমন থাকে রে ফুলকি। যাও তোমরা তোমাদের জায়গায় যাও, আমরা সুবিচারের জন্য অপেক্ষা করব। তুমি খুঁজে বের করো তো কে লাবুর সঙ্গে এরকমটা করলো, বের করো, আর লাবুর বর হিসেবে সেটার প্রতিকার করো। আর তুমি যদি খুঁজে বের করতে না পারো, আমি সেই লোকটাকে খুঁজে বার করব আর তার গালে ঠাস ঠাস করে থাপ্পড় মারবো। এই দুজন কোনোদিনও যাতে ছাড়া না পায় সেই ব্যবস্থাই করতে হবে। রোহিত রায় চৌধুরী আজ কোর্টে পৌঁছবে না, সে নিশ্চয়ই কাল রাতে কিছু প্রমাণ জোগাড় করেছে, এ বিষয়ে কোনো সন্দেহ আর নেই। কি হলো? স্যার কোথায়? এখনো আসেননি? সর্বনাশ, স্যার কেন আসেননি? বিপদে বোধ হলো কিছু। আর কোনো সন্দেহ নেই, যুদ্ধ শুরু হয়ে গেছে। এটা মাই স্কুলের সেক্রেটারি কাজ না তো? গুন্ডারা তো কাল রাতে সব বুঝেই গিয়েছিল। এখনো টায়ার পাল্টাবার সময়ও নেই। যেভাবেই হোক এই এভিডেন্স নিয়ে আমাকে কোর্টে পৌঁছাতেই হবে। আদালতের কাজ শুরু করা হোক। অরুণা রায়চৌধুরীর বিরুদ্ধে আরো কোনো প্রমাণ আছে? ফুলকি রায়চৌধুরী যে অরুণা রায়চৌধুরীকে বেআইনি পথে বাঁচানোর চেষ্টা করেছিল, সেই মর্মে যদি কোনো তথ্য প্রকাশ হয়, সেই তথ্য সরকারি পক্ষের আইনজীবীকে এই আদালত প্রকাশ্যে আনার নির্দেশ দিচ্ছে। এই দাদা, হ্যাঁ, দাদাকে একটা ফোন করে দেখ না, কোথায়? আরে ও চলে আসবে। আমি যাচ্ছি। তো ধর্মাবতার মহামান্য আদালতের নির্দেশ অনুযায়ী পুলিশ নানা রকম তদন্ত করেছে এবং প্রত্যেকটা স্টাফের জবানবন্দির যে কপি তা আমি আদালতে পেশ করেছি। তার মধ্যে থেকেই লতিকা দাসকে আমি কাঠগোড়ায় রাখতে চাই। অনুমতি দেওয়া হলো। থ্যাংক ইউ। মা, তোমার ছেলে এখনো কেন আসছে না বলো তো? বৌমা নাকি স্কুলের পরেও স্কুলেই ছিল।
আর এমনিতেই বড়দি অনেক কাজকর্ম করেন স্কুলের পরেও, আর তাই নিয়ে আমরা আর কোনো সন্দেহ করি না। বেশ বেশ, পয়েন্ট টু বি নোটেড ধর্মাবতার। যে বিকাশ আর সন্তু নকল করতে গিয়ে যেদিন ধরা পড়ে, এটা কিন্তু ঠিক তার আগের দিনের ঘটনা। ধর্মাবতার, আমার প্রতিপক্ষের উকিল মহোদয় কেন জানি না শুধু শুধু আদালতে সময় নষ্ট করছেন। দেখুন, প্রশ্নপত্র তো ফাঁস হয়েছে ফোন থেকে, হ্যাঁ, এটা অবশ্য ওনাদের সাক্ষী মানে সমীরণ বাবু যিনি সেক্রেটারি, তিনিই বলে গেছেন তার বয়ানে। তাহলে অরুণা দেবীর বৌমা স্কুলে থাকলেন কি গেলেন, তা দিয়ে কি এলো গেল? রাত্রি দেবী, আপনি কি বলতে চাইছেন স্পষ্ট করে বলুন। ধর্মাবতার, ঠিক এর কিছুদিন পর যখন অরুণা রায়চৌধুরীর হিয়ারিং এর কেস চলছিল, তখন ফুলকি রায়চৌধুরী আদালতে আসেন এবং জানান অরুণা রায়চৌধুরী দোষী নন। সাথে সাথে যে দুজন সাক্ষী ছিল তাদেরকে মারধর করে মিথ্যে বলানোর চেষ্টা করা হয়, তাদেরকে দিয়ে বলানো হয় হেড দিদিমণি নির্দোষ। তার মানে কি ধর্মাবতার? এর থেকে কি প্রমাণ হয় না ফুলকি রায়চৌধুরী এবং অরুণা রায়চৌধুরীর আতাত রয়েছে? এমনও তো হতে পারে ধর্মাবতার, যে প্রশ্নপত্রের বিনিময়ে টাকা পয়সা অরুণা দেবী পেয়েছিলেন সেগুলো তার বৌমার হাত দিয়ে পাচার করেছেন, হতেই তো পারে। কি বলছে দাদা? বৌদির বিরুদ্ধে মিথ্যে প্রমাণ দিয়েও শান্তি হলো না ওদের? এখন আবার ফুলকি নাকি টাকা পাচার করেছে এই দোষ দিচ্ছে। যা জ্যাংলি আছে, সাইলেন্ট থাকো। অর্ডার অর্ডার অর্ডার। আদালতে গন্ডগোল করবেন না। বিবাদী পক্ষের উকিলের কি এই বিষয়ে কিছু বলার আছে? বলার আছে ধর্মাবতার। বারবার সমানে সমানে মিথ্যে সাক্ষী দেওয়া হচ্ছে আদালতের সামনে। ক্রমাগত ভুল ইঙ্গিত করে আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে। বেশ তো, তাহলে প্রমাণ করুন আমার অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। আদালত জানতে চাইছে অরুণা রায়চৌধুরীর পক্ষে কি সাক্ষী রয়েছে যাতে তিনি নির্দোষ প্রমাণ হন, যাতে তাকে ছেড়ে দেওয়া যায়। উনি নিজের আত্মীয়দের ব্যবহার করবেন না নিজের দোষ ঢাকার জন্য। চিৎকার করবেন না ম্যাডাম, প্লিজ প্লিজ চিৎকার করবেন না। চেঁচালেই মিথ্যাটা সবসময় সত্যি হয়ে যায় না। অনেক বড় প্রমাণ আছে অরুণা দেবী সপক্ষে। আরে শানু, আমরা এই কি বিপদে পড়লাম রে? হ্যাঁ দাদা, একবার রুদ্রর সাথে টক করুন না আপনার এই সেশন। অরুণা দেবীর সপক্ষে কোনো বিশেষ প্রমাণ না পাওয়ায় আদালত এই সিদ্ধান্তে উপনীত হচ্ছে যে অরুণা রায়চৌধুরী নবাবগঞ্জ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করার জন্য দায়ী। মা কালী, এ তুমি কি করলে? কিছু তো চমৎকার করো মা, এভাবে একজন নির্দোষকে শাস্তি পেতে দিও না। দাঁড়ান, দাঁড়ান। দাঁড়ান ধর্মাবতার। এত সহজে কি সুবিচার হতে পারে? আমার মা অরুণা রায়চৌধুরী যে নির্দোষ তার প্রমাণ আমার কাছে আছে। তুই এসেছিস? কি হয়েছে রে তোর? রোহিত, কি অবস্থা তোর? মা কালী রক্ষা করেছেন। জয় মা কালী, জয় মা কালী। অর্ডার অর্ডার অর্ডার।
আপনার যা বলার আছে কাঠগড়ায় এসে বলুন। দাবাই দে যা। বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। ইওর অনার, আমার মা মিসেস অরুণা রয় চৌধুরী সম্পূর্ণ নির্দোষ। আমার মাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে এবং কে বা কারা আমার মাকে ফাঁসিয়েছে সেই সব তথ্য প্রমাণ সহ ওই পেন ড্রাইভে রয়েছে, যে পেন ড্রাইভটা আমি জমা করেছি। বিকাশ, প্রতীক, সন্তু এবং অতনুকে পুলিশি হেফাজতে নেওয়ার নির্দেশ দিচ্ছে এই আদালত এবং সেই সঙ্গে গভর্নিং বডি সেক্রেটারি সমীরণ বসুকে সাসপেন্ড করার নির্দেশ দিচ্ছে এই আদালত। তার বিরুদ্ধে পুলিশি তদন্ত শুরু করা হবে। অরুণা রায়চৌধুরীকে সসম্মানে মুক্ত করে তার নিজ পদে ফিরে যাওয়ার জন্য নির্দেশ দিচ্ছে এই আদালত। সেই সঙ্গে ফুলকি রায়চৌধুরীকেও মুক্তি দিচ্ছে। ফুলকি রায়চৌধুরী যা করেছিল তা সত্যকে প্রমাণ করার জন্যই করেছিল, তবুও সরকারি সাক্ষীর ওপর হিংসা প্রয়োগ করার জন্য তাকে সাবধান করে দেওয়া হচ্ছে। আদালতের আজকের কর্মসূচি এইখানেই সমাপ্ত। আরে তোরা এই কাজটা কেন করলি বলতো? কি লাভ হলো? কয়েকটা টাকার জন্য তো সব হারালি বল। হ্যালো হ্যালো, সবাই দেখো, আমার মা নির্দোষ। আমার মাকে কেউ আর বদনাম করতে পারবে না। আদালত থেকে বলে দিয়েছে মা কোনো প্রশ্নপত্র ফাঁস করেনি, মাকে ইচ্ছে করে ফাঁসানো হয়েছিল। রায়চৌধুরী পরিবারও নির্দোষ। আমার জেঠুমণিকে তো অনেক অপমান করা হয়েছিল। আমার জেঠুমণিও নির্দোষ। সবাই বলো মাস্টার মশাই জিন্দাবাদ। বিরোধী পক্ষের কালো হাত ভেঙে দাগ করিয়ে দাও। মাস্টার মশাই জিন্দাবাদ। দাদা, এবারে এইসব একটুখানি থামুক না। মানে আপনি না হয় নেতা, আমি তো কেউ নই দাদা। আরে না না অরুণা, তুমি জানো না তোমার এই ইস্যু নিয়ে বিরোধী পক্ষ কি না কি করেছে। হ্যাঁ, এখন চারদিকে দেখো ফাঁকা, কেউ কোথাও নেই। ফুলকি শোভাযাত্রার প্ল্যানটা করে না একেবারে কাজের কাজ করেছে। না না দাদা, তবু থাক, এসব থাক, আমার খুব লজ্জা লাগছে। দাঁড়াও মা, আমি এক্ষুনি তোমার লজ্জা কাটানোর ব্যবস্থা করছি। কি করছিস? কি করছিস? কি করছিস? আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, লেগে কি করছিস? কি 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 অবস্থা দেখো, ওই খেপির পাগলামিটা দেখো।
ইচ্ছা করছে সত্যিকারের হাজতে পড়ে দিয়ে গে। ছাড় না রে ভাই, আরে ওর যা বয়স তাতে ফুলকির ওপর কি লাগাম দেওয়া যায় নাকি? আমার নিজেরই নাচতে ইচ্ছে করছে। তো নাচ না, কে আটকাচ্ছে তোকে? তোমাকে কি সকলের মনোরঞ্জন করার জন্য ওরা টাকা দিয়ে ভাড়া করেছিল? গলা নিচে, এই গলা দিয়ে যেন কোনোদিন গান না বেরোয় বলে দিচ্ছি। কি রে নাচ না থাক। কেন থাকবে কেন? ফুলকি তোকে ছেড়ে দেবে ভেবেছিস? এক্ষুনি আসবে, দেখ না তোর কাছে। ওই না হয়ে গেল। ওদি ভাই চলো নাচবে। ফুলকি আমি না আজ থাক। হ্যাঁ আমার না কোমরে খুব লেগেছে, ওই ভ্যাঁচকা টান লেগে একটু ব্যথা হয়েছে, আজকে ছেড়ে দাও। এই যে ফুলকি, অনেক তো হলো, এবার থামো দয়া করে। তুমি খুঁজে বের করো তো কে লাবুর সঙ্গে এরকমটা করলো, বের করো, আর লাবুর বর হিসেবে সেটার প্রতিকার করো। আর তুমি যদি খুঁজে বের করতে না পারো, আমি সেই লোকটাকে খুঁজে বার করব আর তার গালে ঠাস ঠাস করে থাপ্পড় মারবো। এই দুজন এইভাবে ছাড়া পেয়ে গেল, কিচ্ছু করা গেল না। মাস্টারমশাই, অরুণা ম্যাডামের ওপর বিরোধীরা যে অভিযোগ এনেছে আদালত আজ তা খারিজ করে দিল। আপনার কি বক্তব্য? এতে কি কোনো রাজনৈতিক গন্ধ আছে? আছে আছে, অবশ্যই আছে। বিরোধী পক্ষ যেভাবে পরিস্থিতির সুযোগ নিয়ে মাস্টারমশাইকে ছোট করেছিল, তাতে করে এটা বলা যায় না যে রাজনৈতিক কোনো ষড়যন্ত্র বিষয়টাতে নেই। এ ব্যাপারে পল্লববাবু কি বলেন? দেখুন, আমার বা আমার পরিবারের বিরুদ্ধে কেউ বা অনেকে ষড়যন্ত্র করছেন, এটা ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। আমি চাইলে আমার কানেকশন ব্যবহার করে বহু আগেই অরুণার বেল করাতে পারতাম। অরুণা আমার নিজের বোনের মতো, সে এককাল আমার ছাত্রী ছিল। আমার স্থির বিশ্বাস ছিল এই গর্হিত কাজ সে করতে পারে না, তাই আমি সুবিচারের আশায় ছিলাম। আমি আজ গর্বের সঙ্গে বলতে পারি, অরুণার ছেলে, অরুণার মেয়ে এবং অরুণার পুত্রবধূ এরা সকলে মিলে আদালতের সামনে প্রমাণ করেছে যে অরুণা নির্দোষ। হ্যাঁ, তবে যাই বলো, বাইরের হইচইটা না ঠিক সম্পূর্ণ হলো না, তাই না? হ্যাঁ, সম্পূর্ণ হবে কি করে? মিষ্টি নেই, কিছু নেই, এরকম ভাবে কোনো সেলিব্রেশন হয়? এই যে মিষ্টি এসে গেছে। কাবেরি, এভরিওয়ান হিয়ার, গিভ সুইট। নিজের মাউথে টাপাটা পড়ে দিও না, কেমন? ও মাই ফাদার, আমার কবে নয়, আমার এই শোনো, আমি বাবা লাগবে না। নো প্রবলেম। আজকে স্পেশাল ডে, হ্যাপি হ্যাপি এভরিবডি, হ্যাপি হ্যাপি আশ। কাবেরী, আজকে সত্যি হ্যাপি ডে। দেখো কতদিন পর এইরকম ভাবে সবাই মিলে হইচই করছে, সকলের মুখে কেমন হাসি ফুটেছে দেখো। চলো ভাবতে পারবে না বড় বৌদি, আজকে কি আনন্দের দিন। বিরোধী দল দাদার গায়ে যে মিথ্যে বদনামের কাদা ছিটিয়েছিল, আজকে ধুয়ে মুছে সব সাফ হয়ে গেছে। আর তুমি ভাবতে পারবে না বড় বৌদি, মেজ বৌদির স্কুলের বাচ্চারা, টিচাররা, এমনকি গার্জিয়ানরা কি সম্মান দিয়েছে। ও বড় বৌদি, আমরা জানি গো তুমি এতে খুব খুশি হয়েছো, খুব খুশি হয়েছো। কি গো মেজ বৌদি, তুমি বলো না, আমি ঠিক বলেছি না? হ্যাঁ শানু, আমি তো সেটা জানি। আমার আর ফুলকির এই হাজতবাস বাড়ির কেউই মন থেকে মেনে নিতে পারেনি। এইটা একদম ঠিক বলেছো মেজো কাকি।
কেউ মানতে পারে নাকি বলো তো? মা বলছি, শোনো, মাস্টারমশাই একটু পার্টি অফিসে গেছেন, বোধহয় কোনো বড় প্রেস কনফারেন্স আছে, ঠিক আছে? আচ্ছা মেজো কাকি, সবই তো বলছো, এটা তো বলছো না যে রোহিত একা হাতে সবকিছু করলো? না রুদ্র, শুধু রোহিতের জন্য নয়, ফুলকির অবদানও এখানে অনেকটা আছে। ও যদি আজকে... আমি তো শুধু পকেটমার মাসিদের মুখ থেকে ওদের একসঙ্গে দল বেঁধে কাজ করার কথা শুনে এইটুকু ভেবেছিলাম যে বিকাশ, সন্তু, প্রতীক আর অতনু, এরা চারজন একসাথে ষড়যন্ত্র থাকতে পারে। আর আমি সেই কথাই পিয়াল দাদাকে আর ভুম্বল দাদাকে জানাই, তারপর যা করার ওরাই করেছে। আর পিয়াল দাদাই তো স্যারকে বলেছিল ওই ছেলেগুলো কোথায় যাচ্ছে, তাই না পিয়াল দাদা? হ্যাঁ, তবে দাওয়ার কিন্তু ক্ষমতা আছে, মানে একা মারপিট করে সকলকে শুইয়ে দিয়ে পেন ড্রাইভটা নিয়ে ঠিক কোর্টে তো পৌঁছে গেল। শের কা বাচ্চা। তবে হ্যাঁ, এক্ষেত্রে ফুলকি ডেফিনেটলি একটা থ্যাঙ্কস প্রাপ্য। থ্যাংক ইউটা আমার ওকে বলা হয়নি। থ্যাংক ইউ ফুলকি, থ্যাঙ্কস ফর এভরিথিং। এরা অনেকেই জানে যে ফুলকি সেদিন হাজতের বাইরে বেরিয়েছিল, অথচ বলছে না কেন? আমি তো নিজেদের লোক, আমাকেও কেন বলছে না কেউ? যাগে, শেষমেশ যে বদনামটা কেটেছে এটাই অনেক। মাস্টারমশাই তো শরীর খারাপ হয়ে যাচ্ছিল। মেজে বউ, এরপর থেকে ভবিষ্যতে যা করবে একটু ভেবে চিন্তে করো, হ্যাঁ? বারবার তো তোমার পরিবারের জন্য মুখে চুনকালি দেওয়া যায় না, তাই না? জামাই বাবু, হ্যাঁ মিষ্টি মুখ করুন। হ্যাঁ নিশ্চয়ই। আজকে এত ভালো একটা দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কালকে আপনি ওইভাবে থানায় চেঁচামেচি কেন করছিলেন? কি বলছো বলো তো ঈশিতা? চুপ করে বসে আছি আমি? সমানে চেষ্টা করে যাচ্ছি, সমানে। কি হচ্ছে, লাভ হচ্ছে কোনো? আলটিমেটলি মাস্টারমশাই জয় জয়কার হচ্ছে। রোহিত গিয়ে প্রমাণ জোগাড় করে আনছে, নিজের মাকে বাঁচিয়ে নিয়ে চলে যাচ্ছে। আমি 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 জানি আমি জানি ওই প্রমাণ জোগাড় করার সময় না ফুলকি বেরিয়েছিল হাজত থেকে, আমি জানি, পেটি মাছ শিওর, কিন্তু আমি কিছু করতে পারছি না। কেন করতে পারছি না? আমার কাছে কোনো প্রমাণ নেই, বুঝতে পেরেছিস? এই যে নতুন ছোকরা এসছে, সেকেন্ড অফিসার অংশুমান, পাকা ছেলে, আমার মনে হয় ও হাত মিলিয়েছে ফুলকির সাথে। ওর এগেন্স্টে বেশি অ্যাকশন নিতে পারবো না, কারণ প্রমাণ নেই কোনো। সে আবার নাকি সহপাঠী ছিল ওই পারমিতা। বাড়িতে এসে কি নাকি বলে দেবে, তখন আমার আড়ালের থেকে খেলাটা পুরো বরবাদ হয়ে যাবে। সব দিক থেকে একটা খেঁচা কলে পড়েছি আমি, ভালো লাগছে না। আর ফুলকি এমন একটা পাকা মেয়ে, বাড়ির সবার সামনে পরিষ্কার ইঙ্গিত করলো যে আমি গিয়ে থানায় অত চেঁচামেচি করেছি, তার পিছনে নাকি অন্য কোনো কারণ আছে। না না না, ভালো লাগছে না আমার, বুঝতে পেরেছো? ভালো লাগছে না। নতুন করে সংকল্প নিতে হবে, নতুন করে, যাতে ফুলকি দাস আর রায়চৌধুরী পরিবারকে আমি ধ্বংস করতে পারি, ঘুরিয়ে। অবশ্য কোনটা হয়ে যাচ্ছি, এভাবে থাকলে আমি 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 আসছি, আমার ভালো লাগছে না কিছু। এই দাদা, দাদা সাবধানে, তোর মাথা ঠিক নেই দাদা। চলুন স্যার। বাবা, একেবারে পূজারই বেশি এলেন ফুলকি দাস। এত সময় লাগে তৈরি হতে? বারে পুজো দেবো বলে জবা ফুল জোগাড় করে আনলাম তো। উঠুন এবার। স্যার, এইটা এখানে রাখি। চলুন এবার। শোনো ফুলকি, বটচণ্ডী থানে পুজো দেওয়া হয়ে গেলে আমি তোমাকে বাড়িতে নামিয়ে সোজা সুপার স্টোরে যাবো। আর কোনো বায়না করবে না, মনে থাকে যেন। না না, আমি কোনো বায়না করব না স্যার। আমি যে কদিন লকআপে ছিলাম আপনি নিশ্চিন্তে ছিলেন, তাই না? আবার ফাজলামে শুরু করেছে। সে বেশি মাদ্রামো দেখলে তোমাকে আবার লকআপেই রেখে দিয়ে আসবো, চিন্তা করো না। সিট বেল্টটা লাগাও।
মেয়েটাকে দেখতে মন্দ লাগছে না। আমার জীবনে এসে পড়েই নিজের লাইফটা বরবাদ করে ফেললো। স্যারের পোশাক থেকে আবার সেই গন্ধটা বেরোচ্ছে। এত ভালো লাগে এই গন্ধটা। স্যার যখন আমায় বাঁচানোর জন্য বুকে চেপে ধরেছিল, কি ভালো যে লাগছিল ফুলকি দাসে। স্যার, ঘুমোচ্ছিলে নাকি? পৌঁছে গেছি আমরা? না, আর একটু যেতে হবে। স্বপ্ন দেখছিলে নাকি ফুলকি দাস? কই না তো। তাহলে মুখে ওরকম একটা কনস্ট্যান্ট স্মাইল লেগেছিল কেন? কি স্বপ্ন দেখছিলে? সেটা আর আপনাকে কি করে বলবো। কি হলো, চুপ করে আছো কেন? ওই এই ফুলকি, কি স্বপ্ন দেখছিলে বলো না? লজ্জা তো তুমি পাও না, বলেই ফেলো কি স্বপ্ন দেখছিলে। বলতে পারবো না স্যার, তবে যে স্বপ্নটা দেখেছি, মা কালী যেন সেই স্বপ্নটা পূর্ণ করে। নিশ্চয়ই রোমান্টিক কোনো স্বপ্ন দেখেছে। উফ, আমি যে কি করবো একে নিয়ে। আগে ভেবেছিলাম ওকে ট্রেন করব, কিন্তু সেটাও তো আর করব না। আমার বদনামের ভার ফুলকি নেবে না। কি হলো স্যার, এখনো দাঁড়িয়ে রইলেন যে? ফুলকি দাস কিন্তু এখন আপনার দেরি করে দিচ্ছে না। এরপর তো আবার বলবেন, ফুলকি দাস তোমার জন্য আমার দেরি হয়ে গেল, সব দোষ তো তখন আমার হবে। আমি মা বরচণ্ডীর থানে শুধু ফুলকির সঙ্গেই যাচ্ছি, কিন্তু মা যেন ফুলকি দাসকে জীবনে একটা লক্ষ্য দেন, আমি এইটুকুই চাই। ওর জীবনটা যেন আমার জন্য দিশাহীন না হয়ে যায়। মেয়েটা সত্যিই ভালো, মন থেকে বাড়ির সবাইকে ভালোবেসে ফেলেছে। দাঁড়িয়ে পড়েছিলাম, ভাবছিলাম ঢুকবো কিনা। আসলে রুদ্র সম্পর্কিত যে কথাগুলো ফুলকি তোকে বলল, বোধহয় আমার সেগুলো শোনাটা উচিত নয়। কি ফুলকি, তাই তো? এই লাবু, তুই না ফুলকিকে ভুল বুঝছিস। ও ছেলে মানুষ, ওর কথার কোনো ঠিক আছে? কি বুঝতে, কি বোঝে, কি বলতে। ফুলকি, তুমি বোধহয় জানো না, অনেক ছোট বয়স থেকে রুদ্ররূপ সান্যাল এই বাড়িতে যাতায়াত করছে। আমার বাবাকে নিজের গুরু, নিজের শিক্ষক হিসাবে মানে। বাবা তো নিজে হাত ধরে রুদ্রকে এই রাজনীতির জগতে নিয়ে এসেছে। আমি বুঝতে পারছি তোমার মনে একটা খটকা লেগেছে। তোমার মনে হচ্ছে যে মেজো কাকির বিরুদ্ধে এই ষড়যন্ত্রের পিছনে কোথাও না কোথাও রুদ্ররূপ সান্যাল জড়িত, তাই তো ফুলকি? এই লাভ, ফুলকে এসব কখন বললো বলতো? আর তুই বা এসব ভাবছিস কেন? শোন না, আমি আজকে খুব ভালো চিকেন বানিয়েছি। রিকি চিকেন খেতে ভালোবাসে না? আমি চিকেনটা নিয়ে আসছি, তুই বাড়ি নিয়ে যাবে কিন্তু। হ্যাঁ থাক। হ্যাঁ, আমি নিয়ে আসছি। প্লিজ, আজকে বাড়ি থেকে খাবারটা নিয়ে গেলে রুদ্র সত্যি সত্যি খুব রাগারাগি করবে রে। আসলে ফুলকি আজকে সত্যি সত্যি রুদ্রকে খুব চটিয়ে দিয়েছে, হিসেব মতো ওকে অসম্মান করেছে। অন্তত পক্ষে আমি তো সেটাই মনে করি। দি ভাই, তুমি আমার উপর রাগ করছো? আচ্ছা, তুমি একটা কথা সত্যি করে বলো তো, তোমার হাতে যে কালশিটেটা পড়েছিল তার জন্য জামাইবাবু দায়ী নন? এই ফুলকি, এখানে বসে কান্নাকাটি করছো কেন? ফুলকি, কি
কি হয়েছে? কি? আমি খুব খারাপ স্যার, আমি খুব খারাপ। আমার সঙ্গে আর কেউ কথা বলবে না। আমি দিদিকে চটিয়ে দিয়েছি, দি ভাইকে চটিয়ে দিয়েছি। আপনি আমায় কতবার বলেছিলেন পাকামো না করতে, সাবধানে কথা বলতে। আমি শুনিনি সে কথা। আমি খুব খারাপ। আরে কি হয়েছে সেটা তো বলো। কি পাগলের মতো বকে যাচ্ছ? দেখি কেঁদে না, চোখ মুছো, কাঁদছো কেন? কি হয়েছে সেটা তো বলো। আদিক্ষেতাগুলো দেখলে বিরক্ত লাগে। কি যে দেখেছি রোহিত এই জঙ্গলি মেয়েটার মধ্যে, God knows। এ বাবা, কি হলো? দা ভাইকে তো আসল কথাটাই বলা হলো না, যা ভুলে গেলাম। এই তো রোহিত, এই দাবাই কি হচ্ছে? এখনো ইয়ার্কি মারা শেষ হয়নি? দা ভাই শোন না, বলছি থানা থেকে অংশুমানদা ফোন করেছিল বুঝলি, ওই বিকাশ, সন্তু, প্রতীক আর অতনু ওদেরকে নাকি জিজ্ঞাসাবাদের জন্য নবাবগঞ্জ থেকে কলকাতায় পাঠাচ্ছে। জেঠুমনি নাকি পুলিশের ওপরে মহলে অনুরোধ করেছে যাতে আসল অপরাধীকে খুঁজে বের করা হয়। ঠিকই তো, একদম ঠিক আছে। এই বলছি, আমাকে একটা কথা বল, এই সবকিছুর পেছনে কি সেক্রেটারি আছে নাকি অন্য কেউ আছে? রোহিত বল তো আমাকে, এই ব্যাপারটা আমি বুঝতে পারছি না, আমার মাথাতেই ঢুকছে না কিছু। এটা কি হতে পারে? হ্যাঁ, এটা তো রুদ্রদাকে জানাতে হবে যে জেঠুমনি এতটা উঠে পড়ে লেগেছে। রুদ্রদার এগেইনস্টে কোনো এনকোয়ারি হওয়ার আগে আমাকে জমিটা আদায় করতে হবে, আর দেরি করা যাবে না। কি হলো? দিদি হঠাৎ এরকম গম্ভীর ভাবে কেন বলল? এমনিতে তো আমাকে সবকিছুতে খুব উৎসাহ দেয়। তাহলে কি এবার ফুলকি দাস একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছে? না বাবা, কাল থেকে আমি আর কোনো দিকে তাকাবো না, শুধু ট্রেনিং আর ট্রেনিং। লাবুকে আলাদাভাবে জিজ্ঞেস করতে হবে, সত্যিই কি রুদ্রদা এতটা পাল্টে গেছে? ফুলকি কি করে এতটা নিশ্চিত ভাবে বলছে রুদ্রদার হাবভাব নিয়ে? একবার অংশুমানের সঙ্গেও কথা বলতে হবে। কি বলছিল ফুলকি? অংশুমানকেও বিচ্ছিরি ভাবে শাসিয়েছে রুদ্রদা। সবটা কেমন যেন গুলিয়ে যাচ্ছে। সবার সামনে আমি রোহিত রায়চৌধুরীর মুখোশটা নতুন করে খুলে দিতে চাই। তখন আমাদের যে লাঞ্ছনা সহ্য করতে হয়েছিল তোমরা কেউ জানো না। তখন আমাদের টিম ভেঙে গেছিল, আন্তর্জাতিক বোর্ডের কাছে আমাদের মুখে চুনকালি পড়েছিল। একে এখান থেকে বের করে দাও। আমার কোল খালি করে দিল যে ছেলে, তার সব অপরাধ এখন মিথ্যে বদনাম হয়ে গেল। এখন এই ছেলে আমার নাকের ডগা দিয়ে ড্যাং ড্যাং করে ফুলকিকে নিয়ে বক্সিং দুনিয়ায় ফিরে যাবে, সব অপরাধ ছেড়ে ফেলে হাততালি কুড়োবে। এই ছিল ভাগ্যে। না, আমার জীবনের অভিশাপটা কোনোভাবেই ফুলকির উপর ফেলা যাবে না। আমি চাই ফুলকি একজন নাম করা বক্সার হয়ে উঠুক। ওর ট্যালেন্ট আছে, গায়ে জোর আছে, যথেষ্ট খাটতেও পারে মেয়েটা, কিন্তু ওর ট্রেনার আমি হতে পারবো না। এই কথাটাই ফুলকিকে বুঝিয়ে বলতে হবে। এখন নতুন কোন একটা ট্রেনার খুঁজে বের করতে হবে। আপাতত কিছুদিন বাড়িতেই ট্রেন করুক, তারপর না হয় চেনাশোনা কোনো একটা বক্সিং একাডেমিতে ভর্তি করা যাবে, কিন্তু নট মি। আমিও ট্রেনার হব না, কারণ আমার কাছে বক্সিং শিখলে
আমার জন্য বিনা দোষে ফুলকিকে বারবার কথা শুনতে হবে, এটা তো ঠিক নয়। কাল সকালে ফুলকির সাথে একবার কথা বলতে হবে। কিসের আওয়াজ হলো? তার মানে তুমি তুমি ব্যালকনি দিয়ে ঢুকেছো? স্যার আপনি মুখ হাত পাটা ধুয়ে আসুন। আপনি কি পরবেন বলুন না, আমি বের করে দিচ্ছি। ও বাবা, বিছানাটাও তো ঠিক করতে হবে, আমাদের তো ছুটতে যেতে হবে। এই মেয়েটা না, স্যার এটা বের করেছি, পরে নিন। সকাল সকাল সর্দারি শুরু হলো তোমার। আমি এগুলো পড়বো না। আমি এগুলো পরে বের হব। আপনি এইটা পরে ছুটতে যাবেন? আপনি তো ট্র্যাক প্যান্ট পরে ছোটেন, তাই তো আমাকে এই পোশাকটা কিনে দিয়েছেন। স্যার আপনার হঠাৎ করে কি হলো বলুন তো? ফুলকি, আমি ছুটতে যাব না। দেখেছো কাণ্ড, আমি ঠিক আন্দাজ করেছিলাম। দেখি কপালটা কই, গা তো গরম না, জ্বর তো আসেনি। আমি একবারও বলেছি আমার গা গরম হয়েছে, জ্বর এসেছে আমার? বলেছি? বলিনি তো। তোমার পাকামোর লেভেলটা না দিনকে দিন বেড়েই চলেছে ফুলকি। বারে আপনিও তো আমার সাথে ছুটতে যান স্যার, আমাকে বকাবকি করেন, না হলে তোমার ছোটাই হয় না। তাই আমি ভাবলাম আপনার শরীর খারাপ, আপনি তাই ছুটতে যাবেন না। ফুলকি, আমি আর বক্সিং এর ট্রেনিং দেব না, বুঝেছো? মাথায় ঢুকেছে কথাটা? মানে কেন ট্রেনিং দেবেন না স্যার? আমি কি করেছি? ও বুঝতে পেরেছি, আমি জামাইবাবুকে ওইভাবে বলেছি বলে আপনি আমার উপরে রাগ করেছেন, তাই না? আচ্ছা বেশ, আমি জামাইবাবুর সামনে কান ধরে উঠবস করব। আপনি আপনার ফোনে ভিডিও করুন না, আমি কান ধরে উঠবস করছি। চুপ, একদম চুপ। এবার আমি বলবো আর তুমি চুপ করে সব কথা শুনবে। দেখো ফুলকি, আমি আর বক্সিং এর জগতে ফেরত যেতে চাই না। আমি যদি এখন তোমাকে বক্সিং শেখাই তাহলে আমি আবার বক্সিং নিয়ে ভাববো, কখন কোথায় কি হয়েছে তোমায় সব দেখাবো, সেগুলো নিয়ে আলোচনা করবো, আর সেগুলো আমার আর সহ্য হবে না ফুলকি, অনেস্টলি বলছি। বক্সিংটা অ্যাকচুয়ালি আমার জীবনে একটা অভিশাপ ফুলকি।
এ কি দরজা কে খুললো? কিসের শব্দ শোনা যাচ্ছে না স্যার? হ্যাঁ তাই তো, চলো এসো দেখ। এ কি ফুলকি, তুমি কি করছো এখানে? ওমা সুমন স্যার, তোমরা চলে এসেছো? আমি তো ট্রেনিং করছিলাম। ওই দেখো বস্তাগুলো রেখে দিয়েছি। তুমি একা বস্তা তুলতে গেলে কেন? আমরা তো আসছিলামই। আসলে আমি